আরজিকর মেডিকেল কলেজ কলকাতার পুরাতন মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম একটি কলেজ। প্রায় 138 বছরের পুরানো একটি কলেজ। মেডিকেল স্টাডির ক্ষেত্রে যদি সরকারি কোনো কলেজ পাওয়া যায় তাহলে তো খুবই সুবিধা হয়। কিন্তু এখন কয়েক বছর যদি কোনো প্যারেন্ট জানতে পারেন যে আরজিকর মেডিকেল কলেজে মেডিকেল স্টাডিজের জন্য চান্স পেয়েছে, তাহলে নিশ্চয়ই প্রথমে তো আঁতকে উঠবেন। প্রায় 3 সপ্তাহ ধরে আরজি করের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। ঘটনাটি রাজ্য ছেড়ে ন্যাশনাল কভারেজ পেয়েছে এবং ইন্টারন্যাশনালিও প্রোটেস্টের মাধ্যমে এই ঘটনার জাস্টিসের ডিমান্ড করা হয়েছে। এই ভিডিওতে আমি বর্তমান ইনভেস্টিগেশনের স্ট্যাটাস কি এবং পলিটিক্সের ইনভলভমেন্ট কতটা সে বিষয়ে কিছুটা আলোকপাত করব। প্রথমেই 9ই আগস্টের পর 10ই আগস্ট থেকে যে কোশ্চেনেবল ঘটনাগুলো ঘটছে সেগুলো এক ঝলক দেখে নেওয়া দরকার। 10ই আগস্ট সকাল 10:53-তে পিজিটি জুনিয়র ডাক্তারের বাড়িতে আরজিকর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেন। প্রথমে তিনি ফোন করে বলেন যে তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু ঠিক 22 মিনিট পর 11:15 তিনি আবার ফোন করে বলেন যে তার মেয়ে আত্মহত্যা করেছে। ভিকটিমের ফ্যামিলি যখন বডি দেখতে আসে, অ্যালিজেডলি তাদের প্রায় 3 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয় বডি দেখার জন্য। এটা তো গেল ভিকটিমের ফ্যামিলিকে কিরকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ প্রথমে এই ঘটনাকে আনন্যাচুরাল ডেথ হিসাবে কেস রেজিস্টার করে, কিন্তু ফর্মালি যেহেতু তিনি একজন ওয়ার্কিং ডাক্তার ছিলেন, তো হসপিটাল অথরিটির রেসপন্সিবিলিটি ছিল একটা ফর্মাল কেস লডজ করা, কিন্তু হসপিটাল অথরিটি সেটা করেনি। ঘটনার ঠিক পরপরে ক্রাইম স্পটের কাছে একটা রিনোভেশনের কাজ শুরু হয়ে যায়। কলকাতা হাইকোর্ট ভিডিও এভিডেন্স চায় যে ক্রাইম স্পটকে কোনো প্রকার স্যানিটাইজ করা হয়নি, মানে ক্রাইম স্পটের কোনো পরিবর্তন করা হয়নি। কিন্তু তাহলেও প্রশ্ন থেকে যায়, এত তাড়াতাড়ি একটা মেরামত কাজ শুরু করার দরকার কী ছিল? 13ই আগস্ট জাস্টিসের দাবিতে যখন ডাক্তারেরা রাজ্য ছেড়ে ন্যাশনাল লেভেলে স্ট্রাইকে যেতে শুরু করেন, তখন ঘটনার গাম্ভীর্য দেখে কলকাতা হাইকোর্ট সিবিআই প্রোব ইনিশিয়েট করে দেয়। 14ই আগস্ট রাত্রিরে ন্যাশনওয়াইড বিভিন্ন শহর থেকে মেয়েরা বের হয়ে প্রোটেস্ট স্টেজ করে এবং জাস্টিসের ডিমান্ড করে। স্বাধীনতা দিবসের রাত্রির এই প্রোটেস্টের নাম দেওয়া হয় রিক্লেম দ্য নাইট। এই রিক্লেম দ্য নাইটের হিস্টোরিক্যাল একটা সিগনিফিকেন্স আছে। রিক্লেম দ্য নাইট মার্চ প্রথম স্টেজ করে নভেম্বর 1977 সালে লিডস রেভলিউশনারি ফেমিনিস্ট গ্রুপ ইংল্যান্ডের লিডস শহরে। আমেরিকাতে এই একই মার্চ টেক ব্যাক দ্য নাইট নামে স্টেজ করা হয় সান ফ্রান্সিসকোতে 1978 সালে। এই মার্চের দ্বারা তাদের উদ্দেশ্য ছিল রেপ কালচার এবং সেক্সুয়াল ভায়োলেন্সের বিরুদ্ধে যাতে কালেকটিভ অ্যাকশন নেওয়া হয়। 15ই আগস্ট কলকাতায় যখন রিক্লেম দ্য নাইট প্রোটেস্ট চলছে, তখন একদল গুন্ডা টাইপ লোকজন আরজিকর হসপিটালের ভিতরে ঢুকে ডাক্তার, নার্স এবং মেডিকেল স্টাফদের মারধর শুরু করে দেয় এবং ইন্টেনশনালি ক্রাইম সিনের যে স্ট্রাকচার সেটাকেও নষ্ট করে দেয়। যারা এসেছিল তাদের কয়েকজনকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে, তবে কি উদ্দেশ্য তাদের ছিল, কারা তাদের পাঠিয়েছিল, ক্রাইম সিনকে ভেঙে দেওয়ার বা ক্রাইম সিন নষ্ট করে দেওয়ার উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে কোনো বৃত্তান্ত এখনো পাবলিক হয়নি। 18ই আগস্ট সুপ্রিম কোর্ট সুওমোটো কগনিসেন্স নেয়, মানে নিজে নিজেই কেসটাকে নেয় এবং ইনভেস্টিগেশনকে ট্রেস করতে শুরু করে। প্রথমত সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশ এবং স্টেট গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল হোল্ড করে আরজিকর হসপিটালের ভ্যান্ডালাইজেশনের জন্য। কোর্ট বলে পুলিশের রেসপন্সিবিলিটি ছিল এলাকাটাকে সিকিউর করা, যেহেতু সেখানে এক সিভিয়ার ক্রাইমের ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত সুপ্রিম কোর্ট হসপিটাল অথরিটিকে অ্যাকাউন্টেবল হোল্ড করে কোনো ফর্মাল কমপ্লেন লজ না করার জন্য, যার জন্য এফআইআর ফাইলিংয়ে দেরি হয়। প্রায় 12 ঘন্টা পর এফআইআর ফাইল করা হয়। এবং তৃতীয়ত সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে কিভাবে আনন্যাচুরাল ডেথ ডিক্লেয়ার করার আগে বডির পোস্টমর্টম করা হলো। এবার রাজ্য সরকারকে এ সকল প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্টকে দিতে হবে। ইনিশিয়ালি কলকাতা পুলিশের প্রাইমারি ইনভেস্টিগেশনে সঞ্জয় রায় বলে এক সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করা হয়। এবার এই সঞ্জয় রায় ক্যারেক্টারটাকে একটু ভালো করে জানা দরকার। সঞ্জয় রায় একজন অ্যালকোহল অ্যাডিক্ট। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সে 2019-এ জয়েন করে। সিভিক ভলেন্টিয়ারই জয়েন করার পর ধীরে ধীরে সে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড হলো লো র্যাঙ্ক পার্সোনেল দ্বারা তৈরি একটা স্কোয়াড, যেটা হাই অফিসিয়ালস যারা তাদের ফ্যামিলিকে ক্রাইসিসের সময় সাপোর্ট দেয়। সঞ্জয় রায় মাঝে মাঝেই হসপিটালে যেত যখন এই বোর্ড মেম্বারদের ফ্যামিলিদের হসপিটালাইজেশনের দরকার হতো। আর এমন করেই সাউথ ডিভিশন কলকাতা পুলিশের বেশ প্রিয় পাত্র হয়ে ওঠে সঞ্জয়। সঞ্জয় তার নিজের ফ্যামিলির কাছে মোটেও রেসপেক্টেড নয়। তার দুটো বোন আছে, একজন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং আরেকজন এক সিভিক ভলেন্টিয়ার। তার বড় বোন কলকাতা পুলিশের এএসআই। সঞ্জয় সম্পর্কে তিনি বলেন, তার একটাও ভালো গুণ তারা দেখেননি। যদি তাকে ক্যাপিটাল পানিশমেন্টও দেওয়া হয় তাহলে তারা বডিটাও নিতে যাবেন না।
সঞ্জয় ছাড়াও এই ঘটনায় আর একটা নাম ট্রেন্ড করছে, ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি আরজি কর মেডিকেল হসপিটালের ঘটনার সময় প্রিন্সিপাল ছিলেন। 9th of আগস্টের ঘটনার পর ডাক্তার সন্দীপ ঘোষ মোরাল রেসপন্সিবিলিটি হিসাবে প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দিয়ে দেন। রিজাইন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল পোস্টে অ্যাপয়েন্ট করে দেয়। সরকার আরজি কর মেডিকেল কলেজের নিউ প্রিন্সিপাল অ্যাপয়েন্ট করেন ডাক্তার সুহিতা পালকে, যিনি অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন স্বাস্থ্য ভবনের। এই জায়গায় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল অজয় কুমারকে অ্যাপয়েন্ট করে এবং সিএনএমসির প্রিন্সিপাল পোস্টে সন্দীপ ঘোষকে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়। সন্দীপ ঘোষকে যখন থেকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করে, তার মধ্যে তার বিভিন্ন কুকর্মের অ্যালিগেশনগুলো আসতে থাকে। আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী তিনি সিরিয়াস অ্যালিগেশন লাগান ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথমত তিনি বলেন ছাত্রছাত্রীদের পরীক্ষাতে পাশ করানোর জন্য ডাক্তার ঘোষ ঘুষ নিতেন। দ্বিতীয়ত প্রত্যেক টেন্ডারে তিনি 20% করে কমিশন নিতেন। এছাড়াও তার বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিজেরও অ্যালিগেশন আছে, যার জন্য কলকাতা পুলিশ ইনভেস্টিগেশনে চালু করেছে। মোস্ট নোটেবলি আখতার আলী বলেন সন্দীপ ঘোষ ইনভলভ ছিলেন আনক্লেমড ডেড বডি দ্বারা বিজনেস করাতে। মানে ডেড বডির যে বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেমন বডি পার্ট, হিউম্যান টিস্যু, ব্লাড, অর্গানস, এগুলো তিনি পাচার করে বিক্রি করতেন নেকবারিং কান্ট্রি যেমন বাংলাদেশে। আখতার আলী এই বিষয়ে স্টেট ভিজিলেন্স কমিশনকে ইনফর্মও করেন এবং ইনভেস্টিগেশন প্যানেল তাকে দোষী পায় এবং তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। হেলথ ডিপার্টমেন্ট মোট তাকে দুবার ট্রান্সফার করে এবং প্রতিবারেই অল্প সময়ের মধ্যে তার ট্রান্সফারকে ক্যান্সেল করে দেওয়া হয়। প্রথমবার আগের বছর মে মাসে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, কিন্তু 48 ঘন্টার মধ্যেই স্টেট হেলথ ডিপার্টমেন্ট তার ট্রান্সফারকে রিভোক করে দেয়। দ্বিতীয়বারও তাকে ট্রান্সফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেপ্টেম্বর মাসে, কিন্তু 1 মাস পর অক্টোবর মাসেই সে আবার আরজি কর মেডিকেল কলেজে ফিরে আসে। এবার তাকে বারবার আরজি কর হসপিটালে ফিরিয়ে আনার পেছনে আসল কারণটা কি, আসলেই বায়োমেডিক্যাল ওয়েস্ট স্মাগলিং এর সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা, এটা তো এখন পরিষ্কার নয়। ফার্দার ইনভেস্টিগেশন হলে তখন বোঝা যাবে। তবে তার ট্রান্সফারের পরে তাকে বারবার ফিরিয়ে আনা থেকে বোঝা যায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তার উপর কতটা ছিল। এটাকে বুঝতে গেলে আমাদের রাজ্যর পলিটিক্যাল সোসাইটিটা একটু বুঝতে হবে। টিএমসির আগে যখন লেফট পার্টি ছিল তখন মানুষকে অ্যাট্রাক্ট করা সহজ ছিল, কেননা লেফট পার্টি ছিল একটা আইডিওলজি বেসড পার্টি। টিএমসি হলো নন আইডিওলজিক্যাল পার্টি। এই ধরনের পার্টিতে মানুষ অ্যাট্রাক্ট হয় পার্টির পলিসি এবং পার্টির বেনিফিট দেখে। টিএমসি পার্টির স্মুথ ফাংশনিং এর জন্য একটা পলিটিক্যাল ইকোসিস্টেম তৈরি করা হয়। আরবান এরিয়াতে এই ইকোসিস্টেমকে বলা হয় সিন্ডিকেট সিস্টেম, যেমনটা আমরা নিউ টাউনে দেখি, এবং রুরাল এরিয়াতে এই সিস্টেমকে বলা হয় কাটমানি সিস্টেম। এই ইকোসিস্টেমের সাহায্যে টিএমসি পার্টির ফান্ড রাইজিং করা হয়, পার্টি প্রচার করা হয় এবং ইলেকশনে কাজে লাগে, চাই সেটা গুন্ডামি করাতে হোক বা র্যালি অ্যারেঞ্জ করাতে হোক। রুরাল এবং আরবান এরিয়াতে সিন্ডিকেট আর কাটমানি সিস্টেমের সাহায্যে তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বজায় রেখেছে। এবার ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন এডুকেশন, স্পোর্টস, রিলিজিয়াস প্লেসেস, সেগুলোতেও পলিটিক্স ঢোকানো হয়েছে যাতে পার্টি ক্ষমতায় টিকে থাকতে পারে এবং সর্বদা একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বজায় থাকে। তো আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল কিন্তু এই ইনফ্লুয়েন্সের বাইরে নয়। 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের ডিরেকশনের পর সিবিআই এর একটা স্পেশাল টিম কলকাতায় আসে, যেটাকে লিড করছিলেন জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখর, এবং তারা ইনভেস্টিগেশন শুরু করে। সিবিআই ইনভেস্টিগেশনে নোটেবল দুটো ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত হয়েছে, অ্যাকিউজদের সাইকো অ্যানালাইসিস টেস্ট এবং পলিগ্রাফি টেস্ট। 18ই আগস্ট দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির এক টিম কলকাতায় আসে এবং এই ঘটনার মেন অ্যাকিউজড সঞ্জয় রায়ের সাইকো অ্যানালাইসিস টেস্ট করে। সাইকো অ্যানালাইসিস টেস্ট, যেটাকে প্রথম ইনিশিয়েট করে রিমার্কেবল নিউরোলজিস্ট সিগমন্ড ফ্রয়েড, এজন্য এটাকে ফ্রয়েডিয়ান পার্সোনালিটি টেস্টও বলে। সাইকো অ্যানালাইসিস টেস্টের মাধ্যমে কোনো মানুষের মেন্টাল হেলথকে জানা যায় দুটো মেথডের ব্যবহার করে। প্রথম মেথড হলো ফ্রি অ্যাসোসিয়েশন মেথড। এটা একটা থেরাপিউটিক টেকনিক যেখানে পেশেন্টকে এক্সপ্রেস করতে বলা হয় যা থটস তার মাইন্ডে আসছে, কোনো প্রকার রাগঢাক না করে। এর সম্পর্কে আইডেন্টিফাই করা যায় তার জেনুইন থটস এবং ফিলিংস সম্পর্কে। দ্বিতীয় মেথডটি হলো ড্রিম থেরাপি মেথড। এই মেথডে ড্রিম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যাতে পেশেন্টের সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে জানা যায় এবং তাদের জীবনের স্ট্রেস সম্পর্কে জানা যায়। মূলত কোনো মানুষের নিজস্ব রিফ্লেকশন কি এবং তাদের মাইন্ডে কি ধরনের চিন্তাধারা সবসময় চলে সেটাকে ইন্টারপ্রেট করা হয়। সঞ্জয় রায়ের সাইকো অ্যানালাইসিসের রেজাল্টে অফিসারেরা বলেন সঞ্জয় রায়ের অ্যানিমাল লাইক ইনস্টিংক্ট আছে।
তারা বলেন এরকম হিনিয়াস অ্যাক্টিভিটির মাইনিউট ডিটেল বলার সময়ও সঞ্জয়কে দেখে মনে হয়নি যে সে অল্প পরিমাণে অনুতপ্ত হয়েছে। 22শে আগস্ট কলকাতা হাইকোর্ট সিবিআইকে গ্র্যান্ট করে দেয় সন্দীপ ঘোষ এবং অন্যান্য 4 জনের পলিগ্রাফ টেস্টের অ্যাপ্লিকেশন। পলিগ্রাফ টেস্ট, যেটাকে লাই ডিটেক্টরও বলে, এটা আসলে মেজার করে কোনো ব্যক্তির সাইকোলজিক্যাল রেসপন্সকে যখন সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে। সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস যেমন কার্ডিওকাপস বা ইলেকট্রোডস লাগিয়ে দেওয়া হয় যাতে হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি চেঞ্জেস ইত্যাদি মেজার করতে পারে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে। একটা নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করা হয় এবং ওই নিউমেরিক্যাল ভ্যালুর উপর বেস করে 3 ধরনের রেজাল্ট দেয়: ট্রুথফুল, ডিসিপটিভ, না হলে আনসার্টেন। এবার ফাইনালি এই ইস্যুতে ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সের রোল কিন্তু মারাত্মক। অপোজিশন একটা ন্যারেটিভ সেট করেছে যে বাংলাদেশে যেরকম ছাত্র আন্দোলন শেখ হাসিনার পতন ঘটালো সেরকমই মমতা ব্যানার্জিকে রেজিগনেশন দিতে হবে। এদিকে মমতা ব্যানার্জিও কম নয়। আরজিকর মেডিকেল হসপিটালের ভ্যান্ডালিজমের পর তিনি এক প্রকার নিজেই নিজের বিরুদ্ধে র্যালি করতে বেরিয়ে পড়ে দোষীর ক্যাপিটাল পানিশমেন্টের ডিমান্ড নিয়ে। তবে এটা শুধুমাত্র একটা আই ওয়াশ। হসপিটাল ম্যানেজমেন্টের ফেলিয়ার থেকে শুরু করে কারাপ্টেড প্রিন্সিপালের অ্যাপয়েন্টমেন্ট এবং পুলিশের ফেলিয়ার, এসব কিছুর জন্য রেসপন্সিবল কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জি। তো ফাইনালি এখন ইনভেস্টিগেশন চলছে, ফার্দার কিছু ডেভেলপমেন্ট হলে আবার নেক্সট জানানো হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট কথা বলবো নতুন কোনো ভিডিওতে।